একের পর এক নেতা, একের পর এক নেত্রী অবিরাম হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, আমাকেও করছেন, এবং নিশ্চিতভাবে যারা দলের নেতৃত্বে আছেন তাদের কাছে এখনো কার কার ফোন এলো বলা সম্ভব না, সেটা ওইভাবে বলাটা ঠিক না। আমি তো এইটুকু বলতে পারি যে কার কার আসেনি বলাটা আমার পক্ষে সহজ হয়। আচ্ছা, নমস্কার, রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে। আপনারা ধূমকেতুর মতো উত্থান শুনেছেন, উল্কার মতো পতন শুনেছেন। আজ যার সঙ্গে পরিচয় করাবো তার সাংবাদিকতার জগৎ থেকে রাজনীতির ভাগ্যাকাশে ধূমকেতুর মতো উত্থান, উল্কার মতো পতন, পুনরায় ধূমকেতুর মতো উত্থান। এটাই খুব ইন্টারেস্টিং। এই যে পুনরায় ধূমকেতুর মতো উত্থান, পুনরায় তার ফিরে আসা, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস কেন, আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসেই অত্যন্ত বিরল। কুণাল ঘোষ, কুণালদা, শুরুতে আপনাকে স্বাগত, এবং আপনাদের এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, যেই জয়ের আপনি একটা অন্যতম অংশীদার, তার জন্য আপনাকে শুরুতেই অসংখ্য অভিনন্দন। কুণালদা, আপনার রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত বর্ণময় এই কারণে, এখানে যেরকম আপনার সাংসদ হওয়া আছে, 21শে জুলাইয়ের সভামঞ্চে আপনার সঞ্চালনা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের পর জেলা সভায়, বিভিন্ন জেলা সফরে তার পাশের রুম শেয়ার করা আছে, সেখান থেকে আপনার জেল যাত্রা, একটা সময় আত্মহননের পথ বেছে নেওয়া, তারপর আবার পুনরায় একটা কামব্যাক, মানে যে কামব্যাকটা আমার মনে হয় অনেকটা সৌরভ গাঙ্গুলির কামব্যাকের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এই যে পুরো রাজনৈতিক কেরিয়ারটা, এটা যদি একটুখানি শুরুতে এক্সপ্লেন করেন। এটা আমি দুটো কারণে জানতে চাইব। একটা হলো, যে সময় আপনি ওই যে আপনার ভীষণ একটা ডিপ্রেসিং টাইম, তখন আপনি ভাবতে পেরেছিলেন কি না যে আবার এই রকমভাবে ফিরে আসা সম্ভব, এভাবেও ফিরে আসা যায়। আর দ্বিতীয় আরও একটি পয়েন্ট জানতে চাইব, যে এখন তো গোটা পৃথিবী জুড়েই টাইমটা অনেক ডিপ্রেসিং, এত মানুষ মারা যাচ্ছে, মানুষ সেভাবে অক্সিজেন নিতে পারছে না। হ্যাঁ, এই যে একটা ভয়ানক ডিপ্রেসিং টাইমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনার হার না মানা লড়াই, সেটা বোধহয় বহু মানুষকে মোটিভেট করবে। এই দুটো কথা যদি দিয়ে শুরু করেন আগে। আমি প্রথমে আপনাদের দর্শকদের শুভেচ্ছা জানাই এবং তাদের সুস্থতা কামনা করছি। কারণ এই পারিপার্শ্বিক অবস্থায় আগে নিজেরা ভালো থাকুন, সবাই ভালো থাকা যাক, এবং সেটাকে করতে যা যা করার দরকার সেই সাবধানতা অবলম্বনের পাশাপাশি আমাদের জীবনের অন্যান্য কাজগুলো যতটা সম্ভব চলতে থাকুক। বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন মাটি মানুষের সরকারের উপর তৃতীয়বার আস্থা জানিয়েছেন, বাংলার মানুষকে ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে তাদের নেতৃত্বে এবার একটি অসাধারণ লড়াই বাংলার বুকে দেখা গেল, এটা বাংলার মানুষের একেবারে আন্তরিক সহযোগিতা এবং আশীর্বাদ ছাড়া এত সুন্দর তার উপসংহার হতে পারত না। ফলে বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর আমার প্রশ্নে বলি যে আমি একেবারে অনেক আগে ছাত্র রাজনীতির সময়, সে সময়টা আমার ছাত্র পরিষদ করা, ফলে আমি পরবর্তীকালে আমি প্রত্যক্ষ রাজনীতির বদলে আমার নিশ্চিতভাবে আমার কাছে প্রাধান্য পেয়েছে সাংবাদিকতা। কিন্তু আবার তার মানে এই নয় যে আমি একেবারে ব্লক স্তরের বা জেলা স্তরের বা রাজ্য স্তরের ছাত্র যুব আন্দোলন জানি না। আচ্ছা, এমনকি আমার মনে আছে সম্ভবত সেটা 1987-88 এরকম একটা কিছু হবে, পুলিশের গুলিতে ছাত্র পরিষদের এক কর্মীর নিহত হয়েছিল বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে। তখন আমরা উত্তর কলকাতা জেলা ছাত্র পরিষদের তরফ থেকে খুব আচমকা লালবাজারে পুলিশ কমিশনারের ঘরের সামনে আচমকা সবাই জড়ো হয়ে উদম বিক্ষোভ দেখায়। আচ্ছা, ঘটনাস্থল থেকে অ্যারেস্ট হতে হয়েছিল। কিন্তু আমি বোঝাতে চাইছি যে রাজনীতির ময়দানটা নতুন নয়, এবং পরবর্তীকালে ফলে তখন বোধহয় অশোক দেব ছিলেন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ওই সময়টা। তো যাই হোক, পরবর্তীকালে আমাদের এলাকার রাজনীতি, পাড়ার রাজনীতি, ব্লকের রাজনীতি, ওয়ার্ডের রাজনীতি, এগুলো করেছি। পরবর্তীকালে আমি চাকরি নিয়ে পুরোদস্তুর চলে গেছিলাম।
কিন্তু এই রাজনীতিটা করার সুবাদে একটা সুবিধা হতো যে আমাকে প্রথমত রাজনীতি করার সুবিধা হচ্ছে মানুষের সঙ্গে মেশার একটা স্বাভাবিক প্রবণতা থাকে, ঠিক। আর এবং এটা সেটা সহজ হয়ে যায়, এবং খানিকটা মানুষকে রিড করতে পারাটা একটা, সেটা মানে একেবারে অ্যাক্টিভ পলিটিক্স করলে সেটা খানিকটা একটা ট্রেনিং আপনা আপনি হয়ে যায়। তো সেটা আমার কাজে লেগেছে সাংবাদিকতায়। পরবর্তীকালে আমি মন দিয়ে সাংবাদিকতাটাই করেছি। সব দলের নেতা নেত্রীরা আমায় খুবই ভালোবাসতেন, এবং কীভাবে জানি না কোথায় রটে গেল যে আমি অতীতে এসে ভাই করতাম। আচ্ছা। মানে আমি নিশ্চিতভাবে এটা ভুল, কারণ আমি ছাত্র পরিষদ করতাম, কিন্তু আমি সাংবাদিকতা আসার পর আমাকে কংগ্রেস নেতারা, তখন তো তৃণমূল ছিল না, তো কংগ্রেস নেতারা এবং বামপন্থী নেতারা তারা কিন্তু আমায় খুব স্নেহ করতেন, এবং আমার সাংবাদিকতায় তাদের কাছ থেকে খবর পাওয়া, তাদের কাছ থেকে এগুলো আমার খুব সৌভাগ্য ছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের জন্মের সময় থেকেই কার্যত আমাদের একটা যোগাযোগ। 21শে জুলাই 1993 মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন খুনের চেষ্টা হলো, 12 জন 13 জনের মৃত্যু, সেই সময়টা তো, সেই দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তাদের গাড়িতে, আমি তখন আজকালে আমি পুলিশের গাড়ি থেকে আমাদের গাড়িতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উডল্যান্ডসে ভর্তি করে তারপর অন্যান্য কাজে, অফিসের কাজে গিয়েছিলাম। এই পরিমণ্ডলটা চলতে 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 একটা সময় এসে 2006 সাল প্রথম যখন অরুণাবধা সরে গেছেন, তখন দমদম কেন্দ্রে মমতাদি আমার সেবার বিধানসভায় লড়তে বলেছিলেন। আচ্ছা। 2006 সাল। তো এটা বোধহয় প্রথমবার আমাদের এখানেই বলছেন, আর কোথাও মানে এটা আমরা জানতাম না, অন্তত পক্ষে আমাদের নতুন প্রজন্ম জানে না। যেহেতু আমাকে এই প্রশ্নটা করা হয়েছে রাজনীতির, আমি সেই হিসেবে একদম 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 না, এটা আমাদের রায়বাহাদুরই ব্রেক হলো, সেই কারণেই আমি আরো বিশেষভাবে উল্লেখ করছি। সেই সময় ঘরে ছিলেন মমতাদি, মানিক মজুমদার, অরূপ বিশ্বাস আর মুকুল রায়। আচ্ছা। তো মমতাদি বললেন কুণালকে তোমরা বলো যে ও দাঁড়াক। আমি বললাম দিদি আমাকে এখন কিছুদিন আমার পেশাটা করার ইচ্ছে, কিন্তু তিনি খুব আমার কথা ভেবেছেন, আমায় দাঁড়াতে বলেছিলেন, জোর করেছিলেন। এটা তো নিশ্চিতভাবে একটা আমার কাছে ভালো, নিশ্চিতভাবে সেটা আমার কাছে ভালো, আমি কৃতজ্ঞ, কিন্তু আমি সেই সময়টা দাঁড়াইনি। তার কারণ আমি তখন মানে 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 গুছিয়ে কাজ করছি প্রফেশনে, এবং আমি বিধানসভা কভার করি, মানে বিধায়ক, এই ব্যাপারগুলো আমার কাছে, আমি তো চোখের সামনে সব দেখতে টেকতে পাই, ফলে আর আমি বিধানসভায় খুব দাপটের সঙ্গে কভার করতাম। বিধানসভার এমন কিছু এক্সক্লুসিভ আছে, আজ পর্যন্ত কোনো ছোট বড় মাঝারি কোনো বয়সের কোনো সাংবাদিক তার কাছাকাছি গিয়ে উঠতে পারেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন না বলেছিলাম, তখন আর একজন সাংবাদিককে উনি ক্যান্ডিডেট করেছিলেন, উদয়ন নাম্বদিরি। আচ্ছা। ওই 2006 দমদম কেন্দ্রে। পরবর্তীকালে আবার একেবারে 12 সালে মমতাদি তখন আমায় বলেন যে তুমি রাজ্যসভায় এসো। আমি প্রথমে রিকোয়েস্ট করেছিলাম দিদি আমি সাংবাদিকতাটাই করি, কিছু কারণ আছে যে আমি এই মুহূর্তে মানে নই, কিন্তু মমতাদি তারপর আমাকে বলেন যে না, এটা চলো, এটা করা যাক, আমরা বাংলার তুমি এসো, তাহলে হিন্দির একজন এবং উর্দুর একজন, আমরা 3 জন সাংবাদিককে পাঠাই, তুমি অবশ্যই এটা করো। তো সেই সূত্রে আমার এই সাংসদ জীবনে পদার্পণ। তো পরবর্তীকালে যখন জীবনে অন্য উত্থান পতন হয়েছে, তো একটা জিনিস আমি কিন্তু করে গেছি, সেটা হচ্ছে যখন কিছু বিষয় আমার দলের সঙ্গে মতপার্থক্য ছিল, আমি প্রকাশ্যেই সেগুলো বলেছি, কারণ আমি মনে করি যে আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল তার 90% তো আজকে বাঁচতে অন্য দলের কোলে ঘুরে বেড়াচ্ছে। একদম। কিন্তু আপনার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ছিল। আমার বক্তব্য, হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে তো উনিও বুঝতে পারবেন যে এই কাদের কথাগুলো বিশ্বাস করতেন। আজকে যারা ওনাকে কনফিউশনে ফেলে দিত, কনফিউজ করে দিত, মিসগাইড করত, উনি অন্ধের মতো যাদের বিশ্বাস করেছেন
তারা যে কি চরিত্র হুম হুম, সেগুলো তো 2021-এ এসে উনি বুঝতে পারছেন। একদম। হ্যাঁ, মানে যারা যারা তৃণমূলের খেয়ে পরে সব কিছু নিয়ে গোষ্ঠীশুদ্ধ প্রতিষ্ঠা পেয়েছে, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে যাচ্ছে, তখন তো এটা প্রমাণিত যে যারা তখন ওনাকে নানা রকম বুদ্ধি দিয়েছিল বা একদম। বা যাদের চোখ দিয়ে উনি দেখতে গেছিলেন বা বিশ্বাস করতে গেছিলেন, তারা যে অ্যাকচুয়ালি কি জিনিস সে তো প্রমাণিত। আমি সে কথা বলছি না, আমি হুম, বলছি এত কিছুর পরেও আমার এত ভোগান্তি, এত বিতর্ক, এত কলঙ্ক, এত লড়াই, এত অত্যাচার, যেদিনকে আমাকে 100 পুলিশ মিলে থামিয়ে রাখতে পারছে না, হুম, আমি কিন্তু সেই দিনও দলকে আমার চাঁদাটা দিয়েছি। একদমই, একদমই। অর্থাৎ আমি এইটুকু বুঝিয়ে রাখতে চেয়েছি যে আমি আমি একটু অন্যরকম। এই দলটার শুরু থেকে বা এই স্রোতটার শুরু থেকে পরিবর্তনের আমিও একজন সৈনিক। আমার সঙ্গে একটা ইস্যুভিত্তিক মতপার্থক্য থাকতে পারে, সেটা আমি দলের সঙ্গে বুঝবো, কিন্তু আমি দলটা ছাড়বো কেন? এর মধ্যে তো আমারও আমারও রক্ত রয়েছে, আমারও আবেগ রয়েছে, আমিও তো আমার কেরিয়ার বাজি রেখে আমি দলের সেবা করেছি, হুম, তাহলে আমি ছাড়বো কেন? ফলে যেদিনকে পুলিশের সঙ্গে আমার মারামারিও হয়েছে কোনো কোর্ট চত্বরে, হুম, হুম, আমি কিন্তু সেই মাসের গোড়ার 1 তারিখে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ঠিক চলে গেছে। আচ্ছা। সেটা আমিও কোনো দিন বন্ধ করিনি এবং দলও কিন্তু বন্ধ করেনি নেওয়াটা। অর্থাৎ এই এই জায়গাটা কিন্তু তখনও ছিল। ফলে আমি দল থেকে বেরিয়ে গেছি বা আমি দলত্যাগ করেছি বা আমি দল ছেড়ে বসে গেছি, হুম, এই পরিস্থিতিটা কিন্তু কোনো সময় ঘটেনি। হ্যাঁ, আমার সঙ্গে নেতৃত্বের দূরত্ব ছিল, একদম। বাট আমি দল ছেড়ে চলে গেছি, এই ঘটনা কখনো ঘটেনি। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি কৃতজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তারা যেভাবে আমাকে কাজের সুযোগ দিয়েছেন, আর আমিও চেষ্টা করেছি পুরোদস্তুরভাবে পারফর্ম করার জন্য। আমি সেটা করেছি। বাকি সবাই দেখেছেন যে কোন সময়ে কারা দলকে ছুরি মেরেছে, আর নিজে রক্তাক্ত হলেও কোন সময় কে কঠিন একটা সন্ধিক্ষণে ধর্মযুদ্ধে এসে দলের মঞ্চে থেকেছে, এটা তো সবাই দেখেছে। একেবারেই। কুণালদা, এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকবে, যখন আপনি আপনার জেল জীবন থেকে ফিরে এলেন স্বাভাবিক জীবনে, তখন কখনো মনে হয়নি যে রাজনীতির পাকে চক্রে পড়ে এত কিছু, এত সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, যে এসব অনেক হয়েছে, আমি সাংবাদিক ছিলাম, এটাই ভালো, এখানেই থাকি, আর রাজনীতিতে জড়াবো না, এই রকম কখনো কোনো ভাবনা চিন্তা আসেনি? ভাবনা চিন্তা আসেনি বলাটা ভুল, হুম, কারণ সেই সময় তো সব রকম ভাবনা চিন্তাগুলোই আসবে। হুম, কিন্তু সেখানে আমার মনে হয়েছে হুম, যে আমাকে যেটা অসমাপ্ত অবস্থায় হুম, আমাকে ছেড়ে দিতে হয়েছে বা হুম, ছাড়তে বাধ্য করা হয়েছে, হুম, যে আমাকে রাজনীতিটা আর করতে দেওয়া হয়নি, হুম, আমি অন্তত একবার দেখিয়ে দিয়ে যাব কুণাল ঘোষ বেঁচে আছে এবং কুণাল ঘোষ পারে। সেটা যতক্ষণ না আমি কমপ্লিট করছি, আচ্ছা, ততক্ষণ আমি সেই জায়গাটা থেকে অসম্পূর্ণ রেখে সরবো কেন? আজকে আমার কোনো মানসিক চাপ নেই, মানসিক তাগিদ নেই, মানসিক ইচ্ছা নেই, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমি দল পছন্দ করেছি তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইলেকশনের আগেও আমার একটা তাগিদ ছিল হুম, যে আমাকে দেখিয়ে দিতে হবে আমি দল বদলু নই, আমি বিশ্বাসঘাতক নই, আমার অভিমান আছে দলের উপর, কিন্তু আমি প্রমাণ করে দেবো আমি দলের সৈনিক। ফলে সেই যে দেখানোর চাপটা, নিজের কাছে নিজের একটা পরীক্ষা, যে আজকের দিনে ট্রেন্ড হচ্ছে তুমি অপমানিত, লাঞ্ছিত, হুম, তুমি চলো আরেক জায়গায়, অথবা তুমি অপমানিত, লাঞ্ছিত, তুমি বলে দাও এই দলের সঙ্গে আমি নেই, অবসর নিলাম। আমি কোনোটাই করিনি। আমি পরিষ্কার কথা, আমার থেকে অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত তৃণমূল কংগ্রেসে দ্বিতীয় কেউ নেই। একদম, তারপরেও আমি সব রকম ঝুঁকি নিয়ে বিজেপির সঙ্গে টক্কর দিয়ে আমি কিন্তু এই ইলেকশনে এই ক্যাম্পেইনটা পুরোদস্তুর, দল যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন আমি পুরোদস্তুর অক্লান্তভাবে সেই সেই কাজটা করেছি। এটা 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 দেখিয়ে দেওয়ার জন্য যে কুণাল ঘোষ পারে এবং কুণাল ঘোষ বেঁচে আছে। আমার আমার এটা দর্শন, এটা আমার থিওরি। আমি তৃণমূলই করব, আমি তৃণমূলেই আছি, আমি ভবিষ্যতেও তৃণমূল করব। কিন্তু এইটা আমার তাগিদ ছিল দেখিয়ে দেওয়ার একদম। যে
আমি আছি এবং আমি পারি। আমি যেটা পারি সেটা আমার অনেক সমালোচকও পারেন না। এইটা আমাকে দেখিয়ে দেওয়ার ছিল, আমি দেখিয়ে দিয়েছি। একদম। কুণালদা, এই জায়গা থেকেই প্রশ্ন, আপনি যে দলবদলুদের কথা বললেন যারা দুঃসময়ে দল ছেড়ে চলে গিয়েছিল এবং আপনারা সেই দুঃসময়ে কিন্তু দলের সঙ্গে ছিলেন, জেলায় জেলায় প্রচার করেছেন, এবার এখন এই রকম গুঞ্জন উঠছে যে অনেকেই আবার ফিরে আসতে চাইছে। তাহলে যারা এই সময়টায় লড়াই করলো তারা যদি ফিরে আসে, তাদের একটা কোথাও মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কি তৈরি হবে না? কি বলবেন? এই ব্যাপারটা আমি বলার কেউ নই, কারণ হুম। এটা একটা দলের নীতি তৈরি হবে হুম। এবং এখনো পর্যন্ত এ বিষয়ে দলের কোনো নীতি দল জানিয়েছে বলে আমি জানি না। নেতৃত্ব নিশ্চয়ই বিষয়টা ভাবছেন, নেতৃত্ব সবটা জানেন, হুম। নেতৃত্ব গোটাটাই অবজার্ভ করছেন, হুম। হুম। কিন্তু দল যতক্ষণ না কোনো নির্দিষ্ট নীতি ঘোষণা করছে ততক্ষণ এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, এটা ঠিক হুম। যে যারা গেল, হুম। এটা তো প্রমাণিত যে বাকি নেতারা, বাকি কর্মীরা, বাকি সমর্থকরা, সর্বোপরি বাংলার মানুষ এটা প্রমাণ করে দিলেন যে ওই সুবিধাবাদী পচা গলা এলিমেন্টগুলো ছাড়াই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, মানুষ থাকবেন, আর যারা থাকতে চান তারা থাকবেন। হুম। ফলে ওইগুলির কোনো প্রয়োজন নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। একের পর এক নেতা, একের পর এক নেত্রী অবিরাম হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, আমাকে করছেন, এবং নিশ্চিতভাবে যারা দলের নেতৃত্বে আছেন আপনার তাদের কাছে কাছে, এখনো কার কার ফোন এলো বলা সম্ভব? না সেটা ওইভাবে বলাটা ঠিক না। আমি তো এইটুকু বলতে পারি যে কার কার আসেনি বলাটা আমার পক্ষে সহজ হয়। আচ্ছা। তো যাই হোক, তো নেতাদের কাছে নিশ্চয়ই আরও বেশি আসছে, ইভেন যারা জিতেছে তাদের মধ্যেও আছে। আচ্ছা। আচ্ছা, এবার যারা যারা হেরেছে তারা বেশি, যারা টিকিট পায়নি তারা আছে, এবং যারা জিতেছে আমি সেই নামও রাখছি এর মধ্যে। এবার বিষয়টা হচ্ছে এই, কিন্তু তাদেরও তো এটা বুঝতে হবে যে দুম করে তুমি চলে গেলে, তুমি রাতারাতি ভেবে ফেললে যে সরকার উল্টে যাচ্ছে, আজকে তুমি মিউ মিউ করছো, কালকে যদি তোমার দলটা মানে আমরা হারতাম, তোমরা আসতে, তখন তোমাদের চেহারাটাই অন্যরকম হতো। ফলে তোমাদেরও বুঝতে হবে, তুমি দুম করে চলে গেলে, বিজেপির মঞ্চে গিয়ে তৃণমূলকে, তৃণমূলের নেত্রীকে, তৃণমূলের যুবনেতাকে, তৃণমূলের গোটা পরিবারকে তোমরা যা নয় তাই বলে আক্রমণ করেছো। তোমরা আদি বিজেপির থেকে বেশি বিজেপি ভাব দেখাতে গেছো, বেশি উগ্রতা দেখিয়েছো। আদি বিজেপি বা পুরনো বিজেপিরা তবু একটা মানে অভ্যস্ত রাজনীতিতে তারা রাজনীতি করেছেন। এই তৎকাল ধান্দাবাজগুলো 4 গুণ বেশি নিজেরা জাহির করতে গিয়ে আরও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তো যত বড় নেতাই হোক, তাকে যদি এখন ফিরতে হয়, তাহলে যে নেতা এবং যে কর্মীরা এই দুঃসময় দলটা আগলে রইল, আগে তাদের 3 দিন জুতো পালিশ করবে, তারপর তৃণমূল কংগ্রেসের চৌকাঠে পা রাখবে। আচ্ছা। বাকি দল যা সিদ্ধান্ত নেবে তাই। এরমও হতে পারে দল কোনো সকলের ক্ষেত্রে একরকম ডিসিশন নিল, দল এরমভাবেও ডিসিশন নিতে পারে যে হয়তো একজন নেতা গেছেন, তার সঙ্গে 3-4 জন কর্মী গেছেন, তারা কি করবে, তারা যার সঙ্গে থাকতেন গেছেন, তারা ফিরতে চাইছে, তাদের ক্ষেত্রে একরকম নরম সিদ্ধান্ত হতে পারে। আবার এক একজন নেতার ভূমিকা এক এক রকম ছিল, অনেকে বিজেপিতে গিয়েও শেষে ভুল বুঝতে পেরে ভেতরের কথাগুলো আবার আমাদের এদিকে জানিয়ে দিচ্ছিলেন। আচ্ছা। তাদের ক্ষেত্রে একরকম হতে পারে। ফলে দল যতক্ষণ না একটা সুসংগত সিদ্ধান্ত নিচ্ছে, ফলে এই ব্যাপারে আমরা তার বাইরে কোনো কথা বলার কেউ নই। কুণালদা, একটা বিষয় বলুন, আপনি বাংলার মানুষের পালসটা খুব ভালো বুঝতে পারেন, এটা মানে বহু চর্চিত একটা বিষয়। কারণ কি, যে কটা এক্সিট পোল আপনি করেছেন, যে কটা এক্সিট পোলে যুক্ত থেকেছেন এখনও অবধি, প্রায় সবগুলো খুব কাছাকাছি মিলিয়ে দিয়েছিলেন, এবং এবারেরটাও তাই। মানে এবারে আপনি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যে এক্সিট পোল করেছিলেন সেখানে যা ফলাফল দেখিয়েছিলেন তার কাছাকাছিই গেছে। তো এটা মানে একদম সত্যি জানতে চাইছি যে এটা কি এই রকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে যাচ্ছে, এটা কি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন? আগে থেকে আন্দাজ করতে পেরেছি বলেই তো প্রত্যেকটা মিটিংয়ে আমার কনফিডেন্স লেভেলটা আরও একটু এগিয়ে দিতে পেরেছি বা এগিয়ে গেছে। আমরা যে যাই বলে থাকুন, আমি নিশ্চিত ছিলাম যে তৃণমূল কংগ্রেস 200 তো পার হবেই হবে। হ্যাঁ, বক্তৃতার সময় হয়তো বলেছি 225, 228, সেরকম একটা সার্বিক ধারণা মতো ছিল, কিন্তু ভোটের পর
পার্সেন্টেজ অফ ভোট, ভোট প্যাটার্ন, যখন আসনগুলো নিয়ে বসেছি তখন হিসাব করে দেখলাম 217 হচ্ছে। হ্যাঁ 217, তো ফলে আমার ডিজিটাল প্ল্যাটফর্মে আমি 217টারই গ্রাফিক্সটা দিয়েছি। একবার যদি আমাদের রায়বাহাদুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেন আমাদের দর্শক। রায়বাহাদুর চ্যানেলটি ওনারা করছেন, খুব ইয়াং এনার্জেটিক ছেলে, যারা তিনজন আমার এপাশে রয়েছে, দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন না, একটু এদিক ওদিকে রয়েছেন। আমি একটু অনুরোধ করবো ক্যামেরাটা চালিয়ে তো একবার যদি তোমরা আসতে পারো তাহলে এসো না এদিকে। তা আমি অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করুন, শুনুন। বড় বড় তথাকথিত চ্যানেল, বড় তথাকথিত চ্যানেল, বড় কাগজ তারা থাকবে, তারা আছে, তাদের সম্মান দিয়েও বলছি। আমি লিটল ম্যাগাজিন করা লোক, আমি ফ্রিল্যান্সিং করে ওঠা সাংবাদিক। নতুনদের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, হয়তো ভুল ত্রুটি কিছু বেরোবে, কিন্তু আলটিমেটলি দেখবেন সঠিক জিনিস দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে এদের মধ্যেই কেউ না কেউ একদিন আগামী 10 বছর 15 বছর পরে দেখবেন তখন আপনি এদের কারোর প্রোগ্রাম দেখতে টিভিটা চালাচ্ছেন। আপাতত আজ আপনাদের কাছে অনুরোধ রইল ওদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। চলুন সবাই মিলে যতজন পারি, মানুষ বেশি দেখুক, আমাকে এই ইন্টারভিউতে আমন্ত্রণ করার জন্য বা আমার ইন্টারভিউ নিতে আসার জন্য আমি ওদেরও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।